সুখের সংসার ও দুর্যোগের মেঘ। রূপনগর গ্রামটি ছিল ছবির মতো শান্ত। সেই গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুটিরে বাস করতেন রহমত আলী। তার দুই মেয়ে, বড় মেয়ে সুমি আর ছোট মেয়ে রুমি। সুমি যেমন শান্ত ও বুদ্ধিমতী, রুমি তেমনি চঞ্চল আর মায়াবী। রহমত আলী সামান্য দর্জির কাজ করতেন, কিন্তু দুই মেয়েকে তিনি রাজকন্যার মতো আগলে রাখতেন। দুর্ভাগ্যবশত রুমির জন্মের কয়েক বছর পরেই তাদের মা মারা যান। রহমত আলী একা হাতে দুই মেয়েকে মানুষ করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের চাপে পড়ে শেষ পর্যন্ত তিনি পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। তিনি ভেবেছিলেন, ঘরে একজন নতুন মা আসলে মাতৃহীন মেয়ে দুটো অন্তত একটু যত্নে থাকবে। কিন্তু তিনি জানতেন না, তার এই সিদ্ধান্তই মেয়ে দুটোর জীবনে অমাবস্যার অন্ধকার নামিয়ে আনবে। নতুন মায়ের আগমন। ঘরে আসলেন রহমত আলীর দ্বিতীয় স্ত্রী জমিলা। প্রথম কয়েকদিন জমিলার ব্যবহার ছিল দেবীর মতো। কিন্তু বিয়ের মাস খানেক যেতে না যেতেই তার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করল। রহমত আলী যখন কাজের সন্ধানে বাজারের দোকানে থাকতেন, তখন শুরু হতো সুমি ও রুমির উপর জমিলার অমানুষিক নির্যাতন। সুমি তখন মাত্র 12 বছরের কিশোরী। ঘরের সব কাজ, রান্না, কাপড় কাচা, ঘর মোছা, সবই জমিলার নির্দেশে সুমিকে করতে হতো। সামান্য ভুল হলেই জুটত কপালে চড়থাপ্পড় আর গালাগাল। ছোট রুমি বড় আপার আড়ালে লুকিয়ে কাঁদত। ঘর ছাড়ার দিন জমিলার ষড়যন্ত্র সফল হল। সে রহমত আলীকে ভুল বুঝিয়ে বিশ্বাস করাল যে বড় মেয়ে সুমি পাশের বাড়ির ছেলের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অসুস্থ রহমত আলী রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে সুমি আর রুমিকে বাড়ি থেকে বের করে দিলেন। অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল সেদিন। দুই বোন হাতে হাত ধরে অন্ধকার রাতে অজানার উদ্দেশ্যে রওনা দিল। সুমির হাতে ছিল কেবল মায়ের দেওয়া একটি পুরনো কুরআন শরীফ আর কয়েকটা জামা। নতুন জীবনের সংগ্রাম। শহরে এসে দুই বোনের জীবন আরও কঠিন হয়ে পড়ল। রেলস্টেশনে রাত কাটানো থেকে শুরু করে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাওয়া, সবই করতে হয়েছে তাদের। তবে সুমি ছিল লড়াকু। সে দর্জির কাজ জানত, বাবার কাছে শেখা। একটি ছোট দর্জি দোকানে সে কাজ নিল। দিনরাত পরিশ্রম করে সে রুমিকে স্কুলে ভর্তি করাল। রুমি বুঝতে পেরেছিল তার আপার ত্যাগের মূল্য। সে মন দিয়ে পড়াশোনা করতে লাগল। বছরের পর বছর কেটে গেল। সুমি তার হাতের কাজের নিপুণতায় নিজেই একটি ছোট বুটিক শপ খুলল। তার কঠোর পরিশ্রম আর সততায় ব্যবসা বাড়তে লাগল। ভাগ্যের পরিবর্তন ও ন্যায়ের বিচার। 10 বছর পর রুমি এখন শহরের বড় উকিল, আর সুমি শহরের অন্যতম সফল নারী উদ্যোক্তা। তারা এখন বিত্তবান এবং সমাজে সুপ্রতিষ্ঠিত, কিন্তু তাদের মনে সবসময় বাবার জন্য কষ্ট হতো। একদিন তারা লোক পাঠিয়ে জানতে পারল, রহমত আলী এখন পঙ্গু এবং অত্যন্ত শোচনীয় অবস্থায় গ্রামের বাড়ির বারান্দায় পড়ে থাকেন। জমিলা তার সব সম্পত্তি লিখে নিয়ে তাকে বের করে দিয়েছে এবং এখন এক লম্পট লোকের সাথে ঘর করছে। সুমি ও রুমি দামি গাড়ি নিয়ে গ্রামে ফিরল। গ্রামের মানুষ তাদের দেখে অবাক। তারা যখন বাড়িতে পৌঁছাল, দেখল রহমত আলী জরাজীর্ণ অবস্থায় পড়ে আছেন। দুই মেয়েকে দেখে বৃদ্ধ বাবা কান্নায় ভেঙে পড়লেন। তিনি তার ভুলের জন্য ক্ষমা চাইলেন। জমিলা তখন দামি গয়না পরে বেরিয়ে আসল। রুমি, যে এখন আইনের হাত, সে তার পুরনো সব অত্যাচারের প্রমাণ জোগাড় করে রেখেছিল। সে আইনি প্রক্রিয়ায় তাদের পৈতৃক ভিটা উদ্ধার করল এবং জমিলাকে তার অপরাধের জন্য পুলিশের হাতে তুলে দিল। গল্পের শেষে সুমি আর রুমি তাদের বাবাকে নিয়ে শহরে ফিরে এলো। তারা জমিলাকে ক্ষমা করে দিতে পারত, কিন্তু তারা চেয়েছিল সমাজ যেন দেখে যে অন্যায়ের বিচার নিশ্চিত। শহরের ফুটপাতে প্রথম রাত। গ্রাম থেকে বিতাড়িত হয়ে দুই বোন যখন স্টেশনে পৌঁছল, তখন তাদের পকেটে ছিল মাত্র কয়েকটা টাকা। বৃষ্টির ঝাপটায় ভেজা শরীর নিয়ে রুমি কাঁপছিল। সুমি তার নিজের গায়ের ওড়না দিয়ে বোনকে জড়িয়ে ধরল। বড় শহরের স্টেশনে কত রকমের মানুষ, কেউ নেশা করছে, কেউ কড়া চোখে তাকাচ্ছে। সুমি বুঝতে পারল এখানে থাকা নিরাপদ নয়। সে ভোরের আলো ফোটার আগেই রুমিকে নিয়ে এক বস্তির দিকে হাঁটা দিল। সেখানে এক দয়ালু বৃদ্ধা, যাকে সবাই বুড়িমা বলে ডাকত, তাদের থাকার জন্য ঘরের এক কোণে একটু জায়গা দিলেন। বিনিময়ে সুমি তাকে রান্নাবান্না আর ঘরদোর পরিষ্কারে সাহায্য করত। সেলাই মেশিনের শব্দ ও স্বপ্ন। সুমি জানত শুধু অন্যের দয়ায় জীবন চলবে না। সে বস্তির পাশে একটি ছোট দর্জির দোকানে কাজ চাইল। দোকানদার প্রথমে তাকে কাজ দিতে চায়নি, কিন্তু সুমির সেলাইয়ের দক্ষতা দেখে সে অবাক হয়ে গেল।
সুমি সারা দিন দোকানে কাজ করত আর রাতে মোমবাতির আলোয় রুমিকে নিয়ে পড়তে বসত। সুমি রুমিকে বলতো, তোর হাতে কলম থাকলে কেউ তোকে লাথি মেরে বের করতে পারবে না। রুমি তার বোনের হাতের ফেটে যাওয়া আঙুলগুলো দেখে চোখের পানি ফেলত আর মনে মনে প্রতিজ্ঞা করত সে একদিন এর প্রতিশোধ নেবে, রক্ত দিয়ে নয় বরং আইন দিয়ে। বছরের পর বছর লড়াই। 5 বছর কেটে গেল। সুমি এখন আর অন্যের দোকানে কাজ করে না। সে কিস্তিতে একটি পুরনো সেলাই মেশিন কিনেছে। বস্তির ছোট ঘরেই সে কাপড় কাটত আর রাত জেগে সেলাই করত। তার নকশা করা জামাগুলোর খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। বড় বড় দোকানের মালিকরা তার কাছ থেকে পাইকারি দরে কাপড় নিতে শুরু করল। অন্যদিকে রুমি স্কুলে অভাবনীয় ফলাফল করল। সে বৃত্তি নিয়ে কলেজে ভর্তি হল। সুমি নিজের জন্য একটা নতুন শাড়ি পর্যন্ত কেনেনি। সব টাকা জমিয়ে রাখত রুমির পড়ার খরচের জন্য। অনেক সময় এমন হয়েছে যে ঘরে মাত্র একজনের খাবার আছে, সুমি মিথ্যে করে বলতো তার পেট ভরা, যাতে রুমি খেয়ে পড়তে বসতে পারে। সাফল্যের সূর্যোদয়। রুমি যখন আইন পড়ার সুযোগ পেল, তখন সুমির আনন্দের সীমা রইল না। সুমি এখন একটি ছোট বুটিক শপ দিয়েছে। তার দোকানের নাম দিলখ মাহিন 2 বোনঘ। মানুষ তাদের সততা আর পরিশ্রমের কথা জানত, তাই সবাই তাদের সাহায্য করতে এগিয়ে এল। রুমি যখন তার কালো কোট পরে প্রথম আদালতে দাঁড়াল, সুমি পেছনের সারিতে বসে কাঁদছিল। তার মনে পড়ছিল সেই বৃষ্টির রাতের কথা, যেদিন তাদের কোনো মাথা গোজার ঠাঁই ছিল না। আজ তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। জমিলার পতন ও শেষ পরিণতি। গ্রামের খবর যখন তারা পেল,